প্রথমে 22 সেকেন্ডের ভিডিওটা দেখেন, এটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হবে। which pose significant geopolitical implications for India. Particularly concerning is the potential sale of JF-17 Thunder jets, a platform proven effective in recent high-intensity operations that could sharply boost Bangladesh's air capabilities and disrupt the strategic balance in the eastern theater. India must vigilantly monitor and prevent such shifts. ও বঙ্গবন্ধু হত্যায় চলে যাই। বঙ্গবন্ধু হত্যার পিছনে অনেকে অনেক ধরনের কারণ তৈরি করেন, তবে আমার কাছে মনে হয় বেশ কয়েকটা কারণের মধ্যে অন্যতম একটা প্রধান কারণ, আমার ব্যক্তিগত মতামত এবং আমার যতটুকু পড়ালেখা তাতে মনে হয় ওনার স্বাধীন পররাষ্ট্রনীতি, ওনার স্বাধীন প্রতিরক্ষা নীতি, এই দুটো একটা বড় কারণ ছিল। বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন, সর্বপ্রথম ভারতের মাটিতেই কিন্তু ইন্দিরা গান্ধীকে পাশে বসায় রেখে প্রথম কথাটাই বললেন যে আপনারা কবে আমার দেশ থেকে সেনাবাহিনী ফেরত নেবেন। বাংলাদেশের প্রথম স্বাধীন প্রতিরক্ষা নীতির যে পদক্ষেপ বঙ্গবন্ধুর হাত ধরেই, এবং বঙ্গবন্ধুকে একটা বিতর্কিত জায়গায় নিতে চায় যে রক্ষী বাহিনী তৈরি করেছিল যেটা সামরিক বাহিনীর সাথে সাংঘর্ষিক, এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রপাগান্ডা। রক্ষী বাহিনী তো ছিল হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার বিষয়ে, আর সেনাবাহিনীতে হচ্ছে প্রতিরক্ষা বিষয়ে, দুটোর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এটা কেন তৈরি করা হলো, এই প্রশ্নটা কেন তোলা হয়? বঙ্গবন্ধু বরঞ্চ স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য আমেরিকার সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন ওনার জীবনকালে, উনি ক্ষমতা থাকালীন। বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন ইউরোপের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য। বঙ্গবন্ধু বরঞ্চ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে বাংলাদেশ কেন স্বাধীনভাবে তাদের পররাষ্ট্রনীতি থাকবে না। এই প্রশ্নগুলো করতে হবে। তো আমাদেরকে ইতিহাসের একটা পাঠ পড়াইলে হবে না, আমরা দুই পাঠই পড়তে হবে। যে বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন, তার জীবনের সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। বঙ্গবন্ধুর যে প্রোপাগান্ডা হয়, যে মিথ্যা প্রচারণা হয়, তার মধ্যে এটা একটা বড় বিষয়। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ভারতীয় আশ্রয় দিয়েছিল। সর্বশেষ যে ফাঁসি কার্যকর হয় বঙ্গবন্ধু হত্যার আসামি, সেই তো ভারতে আরামে ছিল, সুখে শান্তিতে ছিল। কিভাবে থাকে যে বঙ্গবন্ধুকে ভারত এতই ভালোবাসে? এই ধরনের ন্যারেটিভ আমাদেরকে মুখস্থ করানো হয়েছিল। এরপরে আসেন জিয়া রহমান হত্যার সাথে তো আমার মনে হয় স্বাধীন প্রতিরক্ষা নীতি, স্বাধীন পররাষ্ট্রনীতি একটা বড় বিষয়। এটা নিয়ে আলোচনা হয় না, কখনোই আলোচনা হইতে দেয় না, বরঞ্চ বিভিন্ন ধরনের উল্টাপাল্টা ভিতরের অভ্যন্তরীণ বিষয়গুলোকে দেখানো হয়। তারপরে আসলো এরশাদ, একটা ভারতের একদম লেসপেন্সার। সে ভারতের কথায় চলতো ফিরতো, এবং তিনি বিভিন্ন দেশ ঘুরে বেড়াতো, মিডল ইস্টের সাথে তার ভালো সম্পর্ক দেখাইতো, কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে তার কোনো ডেভেলপমেন্ট আছে স্পেসিফিকলি, পররাষ্ট্রনীতিতে কোনো ডেভেলপমেন্ট আছে স্পেসিফিকলি, কেউ দেখাতে পারবেন না। তারপরে আসলো খালেদা জিয়া ক্ষমতায়, তিনিও হাত দিলেন না, নতুন ক্ষমতায় এসে বসলেন, তিনিও সাহস করলেন না স্বাধীন পররাষ্ট্রনীতি, স্বাধীন প্রতিরক্ষা নীতি নিয়ে। তারপরে আসলেন শেখ হাসিনা, ভারতের ইচ্ছাতে শান্তি চুক্তি করে বসলেন। শান্তি চুক্তি তো পার্বত্য শান্তি চুক্তি তো বাংলাদেশের জন্য কখনোই সার্বভৌমত্বের জন্য একটা থ্রেট। এই শান্তি চুক্তিতে থার্ড পার্টি কিভাবে হয় হচ্ছে ভারত। তারপরে আবার খালেদা জিয়া আসলো, তাকে নিয়েও একটা প্রশ্ন তোলা হয় যে তিনিও প্রতিরক্ষা নীতিতে ওইভাবে মনোযোগ দেননি, স্বাধীন পররাষ্ট্রনীতিতে মনোযোগ দেন নাই। তারপরে আমরা দেখলাম কি আবার আসলো হাসিনা সরকার, এবং টানা 15 বছর থাকলো। তখন তো আরো মজার বিষয়, আমরা স্পষ্ট দেখছি একদম খোলা যে বাংলাদেশ কোন অস্ত্র কিনবে, বাংলাদেশ কোন অস্ত্র কিনবে না, বাংলাদেশ কোন দেশের সাথে কি সম্পর্ক রাখবে, কোন দেশের সাথে কি চুক্তি করবে, সবখানেই ওনার এঙ্গেজমেন্ট, ভারতের এঙ্গেজমেন্ট। এটা স্পষ্ট বোঝা যায় যে এরশাদের আমলের থেকে শুরু করে এরশাদ টু খালেদা জিয়া টু শেখ হাসিনা, এবং শেখ হাসিনার 15 বছর এই টানা, জিয়া রহমানের মৃত্যুর পর থেকে গত শেখ হাসিনার রেজিম পর্যন্ত একদম স্পষ্ট ভারতের নির্দেশে চলতো বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের প্রতিরক্ষা নীতি, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে, বাংলাদেশের এয়ারফোর্সকে, বাংলাদেশের নেভিকে একদম ভারতের নকশাতে সাজানো থাকতো। শান্তি বাহিনীতে গেলে কিছু টাকা আসে, দেশের প্রতিরক্ষা ঠিক হয়, আর কিছু তো ঠিক হয় না। কেন আধুনিকায়ন করা হয় না? এই যে জেনারেল চৌহানের কোন অধিকার রাখে বাংলাদেশের JF-17 থান্ডার ব্লক আমরা পাকিস্তান থেকে নিব কি নিব না? হু দ্য হেল হি ইজ? সে হতে পারে ইন্ডিয়ার চিফ অফ ডিফেন্স সিস্টেম, নেভি, আর্মি এবং এয়ারফোর্স, ভারতের তিন বাহিনীর প্রধান সে হইতে পারে, কিন্তু তিনি কিভাবে প্রেস কনফারেন্স করে বলেন এটা যেভাবে হোক এটা বাধা দিতে হবে। এখানেই আসে ডক্টর ইউনূস এবং ইউনূস সরকার ভার্সেস ভারত। গত 1.5 বছর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের অবনতি, এটার অনেক ধরনের ব্যাখ্যা গাছের ডালের পাতার গল্প বলে। একটা যদি ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে, বর্তমান অবস্থাকে যদি একটা বট গাছ হিসাবে আপনি চিন্তা করেন, টোটাল একটা বট গাছ, তবে যেই জিনিসগুলো আমরা দেখতেছি এই জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র পাতা, বট গাছের পাতা বা ছোট ছোট ডাল,
মূল সমস্যা হচ্ছে ডক্টর ইউনূস প্রতিরক্ষা নীতিতে স্বাধীনতা আর চেষ্টা করতেছে। বট গাছ, ওইটাই হচ্ছে বট গাছ। ওই সমস্যাটাই বট গাছ। ডক্টর ইউনূস পররাষ্ট্রনীতিতে স্বাধীনতার চেষ্টা করতেছে। এইটা হচ্ছে বট গাছ। ভারত এবং বাংলাদেশে বর্তমান যে ভেজালগুলো দেখতেছেন, ক্রিকেট বলেন, তারপরে হচ্ছে এই যে দীপু হত্যা বলেন। আরে দীপু হত্যা যদি এত বড় ইস্যু থাকে, সংখ্যালঘু যদি এত বড় ইস্যু হয়ে থাকে, তাহলে কি হয়েছিল? রাউজান আওয়ামী লীগ আমলে রাউজানের সময় তো আরো অনেক বড় অত্যাচার হয়েছে সংখ্যালঘুর উপর। কুমিল্লাতে আমরা দেখছি কোরআন শরীফ পোড়ানো নিয়ে কি অবস্থা, সারা দেশে মেসাকার চলছে। একই দিনে ৩০০টি মণ্ডপ ভাঙা হয়েছে, ভারত চুপ ছিল। নাসরিননগরে গ্রামের পর গ্রাম প্রায় দেওয়া হলো, কত হিন্দু হত্যা করা হলো, সেটা নিয়ে তো কথা বললো না আওয়ামী লীগ আমলের। আর এখন দীপু হত্যা তাদের জান যায়, তাও দলিত দীপুর জীবনের নিরাপত্তা কি স্বয়ং ভারতে আছে? ভারতে কোনো দলিতরা কি নিরাপদ? তাহলে ভারতের এত চিল্লাচিল্লি কিসের? মূল সমস্যাটা কি জানেন? মূল সমস্যা হচ্ছে ডক্টর ইউনূস 5টা ম্যাসিভ কাজ করছে। 5টা ম্যাসিভ কাজ কি জানেন? চায়নার সাথে জেট এন্ড সি ফুল কিল চেইন। এটা শুধুমাত্র একটা মানে ফাইটার জেট প্ল্যাটফর্ম না, সাথে থাকবে বাইদু নেটওয়ার্ক, 45টা স্যাটেলাইটের আন্ডারে HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা ঢাকার নিরাপত্তার জন্য। 2 নম্বর কাজটা করে ফেলছে অলরেডি, সেটা হচ্ছে চায়না থেকে SY-400 প্রথম ব্যালিস্টিক মিসাইল আসতেছে এবং চলেও আসছে সম্ভবত, অথবা আর 2-1 মাসের মধ্যে চলে আসবে। সেটা হচ্ছে প্রথম ব্যালিস্টিক মিসাইল আসতেছে 300 কিলোমিটার রেঞ্জের, যেটা ব্যাটেল প্রুফ এবং ওই ভারতের S-400 মানে এয়ার ডিফেন্স সিস্টেম যেটাকে আটকাইতে পারে না, এটা ব্যাটেল প্রুফ। 3 নাম্বার টার্কি থেকে হচ্ছে T-129 অ্যাটাক হেলিকপ্টার 6টা। এটাও মোটামুটি একদম ডিল ডান, শুধুমাত্র পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে সে এক্সিকিউশন করবে। 4 টার্কি থেকে সিপার ব্লক 1 সিস্টেম এয়ার ডিফেন্স লং রেঞ্জ, এটা সম্ভবত 6টা ব্যাটারি আসবে। 6টা ব্যাটারি সম্পূর্ণ বাংলাদেশে, চট্টগ্রাম থেকে রংপুর পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য। 5 পাকিস্তান থেকে অন্ততপক্ষে 24টা, কেউ কেউ বলতেছে 36টা J-17 থান্ডার ব্লক 3। এই যে জেনারেল চৌহান, ওনার মাথা ঘুরে গেছে কেন জানেন? উনি কিন্তু স্পষ্ট ওনার এই 22 সেকেন্ডে বলতেছে যে J-17 ব্যাটেল প্রুফ এবং ডেটারেন্স তৈরি করে। কারণ কেন? সিঁদুরে ছেঁচা মারি খাইছে এই 17 এর কাছে। এই রাশিয়ার S-400 নিয়ে এত গর্ব করে না, এক পিস S-400 কে খায়া দিছে হচ্ছে এই J-17। এটা প্রমাণ আছে, আপনি আন্তর্জাতিক মিডিয়া ঘাটেন, প্রমাণ আছে। সিঁদুরে এই J-10C এবং JF-17 থান্ডার ব্লক, এই দুইটার কাছে এমন মাইর খাইছে ভারত যে মাত্র 1 ঘন্টাতে তাদের পুরা এয়ার যে অন এয়ারে যে ওদের জেটগুলো ছিল গ্রাউন্ডেড করে ফেলতে হচ্ছে। পরবর্তীতে 4 দিনের যুদ্ধে ভারত একটা এয়ার জেট আকাশে উড়াইতে সাহস পায় নাই, এই PL-15E এয়ার টু এয়ার মিসাইলের ভয়ে, আর এই J-17 থান্ডার ব্লকের ভয়ে, আর J-10C থান্ডার ফুল কিল চেনের ভরে। অর্থাৎ বাংলাদেশে চায়না থেকে যে J-10C আসতেছে, ইউনূস সরকার যে চুক্তি শেষ করে রাখছে, শুধু পরবর্তী সরকার এসে এক্সিকিউশন করবে। তার কি থেকে যে সিপার ব্লক 1 সিস্টেম এয়ার ডিফেন্স আসতেছে এবং পাকিস্তান J-17 থান্ডার ব্লক আসতেছে। এইটাই হচ্ছে মূল সমস্যা, হচ্ছে ভারতের ইউনূসের সাথে বা বর্তমান সরকারের সাথে। এটাকে আটকানোর জন্য দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করতেছে। একবার এক এক ইস্যু, বাংলাদেশের এম্বাসিতে আক্রমণ করতেছে ভারতের, তারপরে এই যে খেলা নিয়ে ভেজাল করতেছে, তারপরে দীপু নিয়ে হাউকাউ করতেছে। আরে ভাই, দীপু তো দলিত, দলিত তো তোমার নিজের দেশেই নিরাপদ না। তোমার দেশে এমন কোন সপ্তাহ একটা উইক যায় না যে একটা দলিতকে তোমরা হত্যা করো না। অবশ্যই বাংলাদেশের নাগরিক দীপু হত্যার আমি প্রতিবাদ জানাই, ন্যাক্কার প্রতিবাদ। যে 12-15 জনকে হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকের একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু দীপু আমার দেশের নাগরিক, দীপুর উপর যে অবিচার হয়েছে, যে ন্যাক্কার জন্য ভয় তাকে মারা হয়েছে, তার আমি একদম সুষ্ঠু বিচার চাই। কিন্তু তুমি দীপু নিয়ে ব্যবসা করবা ভারত, তা তো হইতে পারে না। আর নেক্সট যে গভর্নমেন্ট আসবেন, তার যেই আসুক, তাকে অবশ্যই বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে স্ট্রং থাকতে হবে। আর না হলে বাংলাদেশে বিনিয়োগ আসবে না। কোনো পাগল বিলিয়ন বিলিয়ন ডলার এমন কোনো দেশে ইনভেস্ট করবে না যে দেশের আকাশের কোনো নিরাপত্তা নেই। পাশের দেশ কথায় কথায় 10 মিনিটে গিলে খাবো, 20 মিনিটে গিলে খাবো, এই সবক দিবে, আর একটা বিনিয়োগকারী এসে বিনিয়োগ করবে, এটা ইম্পসিবল। আর বাংলাদেশে কি ভারতই শুধু আমাদের সমস্যা? মায়ানমার তো আমাদের রেগুলার এয়ার ভায়োলেন্স করতেছে, তো মায়ানমারকে ডেটারেন্স তৈরি করতে হবে না?
ভারত যে আমাদেরকে বলে যে ভারত প্রায় বলে একটা কথা, তোমাদের অস্ত্রের কি দরকার, তোমরা কার সঙ্গে যুদ্ধ করবা? তো সেটাই যদি হয় তাহলে বাংলাদেশের সীমান্তের চারপাশে নতুন করে 3টা তুমি ক্যান্টনমেন্ট বানাইলা কেন? সেটাই যদি হয় হলদিয়াতে তুমি নতুন করে এই নেভাল ঘাঁটি করলা কেন? বাংলাদেশে এখানে তো বাংলাদেশ ছাড়া আর কেউ নেই। ভারত তুমি চারপাশ দিয়ে আমাকে তোমার প্রতিরক্ষা শিল্প দিয়ে ঘিরে ধরবা, তুমি যখন তখন আমাকে দখল করতে চাবা, আর তুমি আমাকে বলবা আমাদের অস্ত্রের দরকার নাই। আমার অস্ত্রের দরকার আছে না আছে সেটা আমার মাথা ব্যথা, তুমি বলার কে? আরে বাঁচলে ভাই একদিনের জন্য বাঁচবেন, মেরুদণ্ড সোজা করে বাঁচবেন, সোজা কথা। এইখানেই মূল সমস্যা। এইখানে রাজনীতি দেখিয়েন না, এখানে আওয়ামী লীগকে টানিয়েন না, এখানে বিএনপিকে টানিয়েন না, জামাতকে টানিয়েন না। এইখানে ভারত হচ্ছে গেম খেলতেছে, আওয়ামী লীগের দোষ ঘাড়ে তুলে দিচ্ছে, কোনো সময় বিএনপির ঘাড়ে দোষ তুলে দিচ্ছে, কোনো সময় হচ্ছে জামাতের ঘাড়ে দোষ তুলে দিচ্ছে। তাদের মূল চাওয়া পাওয়াটা হচ্ছে বাংলাদেশে প্রতিরক্ষা স্বাধীনতা দেওয়া যাবে না, কারণ তারা হচ্ছে 71-এ জানে 11 দিন মাত্র যুদ্ধ করেছে বাংলাদেশে, বাকি 9 মাস যুদ্ধ করছে এই দেশের বাঙালিরা, এই দেশের মুক্তিযোদ্ধারা। এই দেশ প্রীতিলতার দেশ, এই দেশ মাস্টারদা সূর্য সেনের দেশ, এই দেশ 52-এর দেশ, এই দেশ 71-এর দেশ। এই দেশ সম্পর্কে এই আলেকজান্ডার গ্রেট বলে গেছে, ডিফেন্ডার প্যারাডাইস। আসবা ছেঁচায় মার খাওয়া বাংলাদেশ মানুষের কাছে, কথায় কথায় 10 মিনিটে দেশ স্বাধীন বাংলাদেশ খেয়ে ফেলবা, এই দিন নাই রে ভাই। বাঙালিকে কি সেটা তুমি জেনারেল চৌহান, তোমার যে এক্স কলিগ ছিল 71 সালে, তাদের কাছে জিজ্ঞাসা করে রাখিও যে বাংলাদেশের তারা তোমরা সাহায্য করছো ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই, কিন্তু মুক্তিযুদ্ধ কি জিনিস, মুক্তিযোদ্ধারা কে, বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা ছিল তারা কে, তারা তুমি চৌহান তোমার এক্স কলিগের কাছ থেকে শুনে নিও। ধন্যবাদ।